উক্ত মাসে রহমানের দায়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এই অঙ্কে দায় নির্ণয় করব। দায় কিভাবে হয়? যদি কোনো খাত থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো বন্ধু-বান্ধবের কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করি, সেটাকে আমরা দায় বলে থাকি। আচ্ছা, দায় হচ্ছে, দেখো ৩ তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ১০,০০০ টাকা। এটি একটি দায়। নগদে যন্ত্রপাতি ক্রয় ৫,০০০ টাকা, পণ্য বিক্রয় ২০,০০০ টাকা, যার মধ্যে নগদ। বেতন প্রদান, নগদে পণ্য ক্রয়, 10% সুদে বিনিয়োগ করা হলো। এগুলোর মধ্যে একটিও দায় নয়, শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটি একটি দায়। এরপরে অঙ্কে আরেকটা বিষয় দেখো, এখানে দেখা আছে যে মিস্টার রহমান যখন ব্যবসা শুরু করছেন ১ জুনে, তখন তার ব্যাংকে জমা ছিল ২০,০০০ টাকা, তার নগদ তহবিল ছিল ৩০,০০০ টাকা এবং প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদার ছিল ১৪,০০০ টাকা। এছাড়াও তার আসবাবপত্র ১৫,০০০ টাকা। এগুলো নিয়েই ইনি ব্যবসা শুরু করছেন। তাহলে যখন ইনি ব্যবসা শুরু করছেন তখন তার প্রদেয় হিসাব অর্থাৎ বহিরাগত দায় পাওনাদার ছিল ১৫,০০০ টাকা এবং ব্যবসা শুরুর পর ৩ তারিখে উনি একটা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ১০,০০০ টাকা। তাহলে এই দুইটি হচ্ছে তার দায়ের পরিমাণ। এখন এটি আমরা অঙ্কে কিভাবে দেখাবো? এটি দেখানোর জন্য আমরা এখানে লিখব যে, দেখো ১ নং সমাধান, মিস্টার রহমানের দায়ের পরিমাণ নির্ণয়। মিস্টার রহমানের দায়ের পরিমাণ নির্ণয়, আমরা একটা ঘর অঙ্কন করেছি, এখানে বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। এখানে প্রথমে আমরা ১ তারিখেরটা নিয়ে আসবো। যেহেতু এখানে ১ তারিখে প্রদেয় হিসাব আছে, তাহলে প্রদেয় হিসাব আমরা লিখে দিলাম ১৪,০০০ টাকা বিস্তারিত টাকার ঘরে। এবং আর এরপরে আমরা দেখো এখানে জুন আছে, ৩-এ আছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ১০,০০০ টাকা। তাহলে ব্যাংক ঋণ ছিল তার ১০,০০০ টাকা। এই মোট ২৪,০০০ টাকা হচ্ছে ওনার কি দায়ের পরিমাণ। তাহলে দুটি হচ্ছে তার এই ব্যবসা প্রতিষ্ঠানের দায়। একটা হচ্ছে তার ব্যবসা শুরুতেই ১ তারিখেই তিনি প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদারের কাছ থেকে পাওনাদারের নিকট তার দায় ছিল ১৪,০০০ এবং ব্যবসা শুরুর পর তিনি ৩ তারিখে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ১০,০০০ টাকা। এই ২৫,০০০ টাকাই হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক অর্থাৎ মিস্টার রহমানের দায়। এটি গেল। এরপর কি বলছে দেখো, এরপরে বলছিল আমাদের ১, ১৭, ২২ ও ৩০ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই হিসাব সমীকরণে প্রভাব দেখাতে বললে আমরা জানি যে হিসাব সমীকরণ সমান এ সমান এল প্লাস ওই। এটি হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সম্পদ যা হয়, দায় এবং মালিকানা সত্ত্ব তাই হয়। এই সমীকরণে প্রভাব দেখাতে গেলে আমাদের ছক অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই ছকগুলো কিভাবে বুঝবো? এই ছকগুলো বোঝার সহজ উপায় হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান শুরুতে দেখো যতগুলো সম্পদ এবং দায় আছে তার জন্য পৃথক পৃথক একটা করে কলাম অঙ্কন করতে হবে। যেমন মিস্টার রহমান ২০২২ সালের ১ জুন ব্যাংক জমা, এই ব্যাংক জমাটা কি তার একটা সম্পদ, তাহলে এই সম্পদ পাশে তার একটা ঘর হবে, একটা কলাম হবে। এরপর নগদ আছে ৩০,০০০ টাকা, তাহলে এখানে আর একটা কলাম হবে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি পাওনাদার, প্রদেয় হিসাব পাওনাদার মানে কি এল, অর্থাৎ এইখানে তার একটা কলাম হবে দায় পাশে। তারপরে বলছে আসবাবপত্র ১৫,০০০, আসবাবপত্র একটা সম্পদ, তার মানে সম্পদ পাশে আর একটা কলাম হবে। তাহলে এই অঙ্কের ১ তারিখে আমরা দেখলাম ওনার ৩টি সম্পদ পাশে ৩টি কলাম আছে এবং দায় পাশে তার একটি কলাম আছে। এরপরে এক্সট্রা একটি কলাম অবশ্যই এখানে ওই হিসেবে আরেকটি কলাম দিতে হবে। তাহলে আমরা এল প্লাস, এটি বলা না থাকলেও অঙ্কে দিতে হবে। তাহলে আমরা দায় পাশে দুটো কলাম পেয়েছি, সেটি একটি হচ্ছে প্রদেয় হিসাবের ১৪,০০০ টাকার একটা কলাম অঙ্কন করতে হবে এবং তার কি ওই হিসেবে আরেকটা পৃথক কলাম অঙ্কন করতে হবে। আর সম্পদ পাশে আমরা কলাম পেয়েছি, যেহেতু ওনার ৩টে সম্পদ ছিল, ব্যাংক জমা, নগদ এবং কি আসবাবপত্র, এই ৩টি কলাম। এছাড়াও দেখতে হবে এই লেনদেনগুলো যখন ইনি শুরু করেছেন তার আরও কোনো কলাম হয় কি না। যেমন ১ তারিখে আমরা কলাম অঙ্কন করেছি ১৭ তারিখ। ১৭ তারিখে দেখো ব্যাংক থেকে ঋণ, ১৭ তারিখে হচ্ছে বেতন প্রদান, বেতন ব্যয়ের জন্য কোনো কলাম হয় না। এরপরে বলছে ২২ তারিখ, ২২ তারিখে নগদে পণ্য ক্রয়, এটাও ব্যয়, এই ব্যয়ের জন্য কোনো কলাম হয় না। এবং 10% সুদে বিনিয়োগ, এই যে বিনিয়োগ একটি সম্পদ, তাহলে সম্পদ পাশে আমাদের আর একটি কলাম অঙ্কন করতে হবে। তাহলে আমরা সম্পদ পাশে মোট 4টি কলাম পেয়েছি এবং দায় পাশে মোট 2টি কলাম পেয়েছি। তাহলে 4 আর 2 6টি কলাম।
এখন দেখো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এখানে আমরা তারিখ দিয়েছি, নগদ টাকা, নগদ, ব্যাংক, আসবাবপত্র এবং বিনিয়োগ। এই সম্পদ পাশে আমরা 4টি দিয়েছি এবং দায় পাশে তার কি এই প্রদেয় হিসাব, তার যে ছিল প্রদেয় হিসাব একটি এবং মূলধন ছিল আরেকটি। এখন এই কলাম অঙ্কন করার পরে আমরা প্রথম শুরু করব 1 তারিখ থেকে। 1 তারিখে দেখো, 1 তারিখ যখন আমরা দেব তখন দেখব কি 1 তারিখে এনার কি কি ছিল। 1 তারিখে ছিল ব্যাংকে জমা 20,000 টাকা, তাহলে ব্যাংকের ঘরে দেব 20,000 টাকা। নগদ ছিল ওনার 30,000 টাকা, তাহলে নগদের ঘরে দিলাম 30,000 টাকা। প্রদেয় হিসাব ছিল 14,000 টাকা, প্রদেয় হিসাব 14,000 টাকা। আসবাবপত্র 15,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা। তাহলে এগুলো তো আমরা পেয়েছি। এখন তাহলে আমরা এটাকে সমান করব কিভাবে, যেহেতু সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদ এখানে যা হয়েছে দায় এবং মালিকানা সত্ত্ব তাই হতে হবে। তাহলে এটি কিভাবে করব? এটি করার জন্য দেখো, সম্পদ নগদ 30,000 এবং ব্যাংক জমা 20,000, 50,000 এবং আসবাবপত্র 15,000, তাহলে 30, 20, 50 এবং 15, 65,000 টাকা। এখান থেকে তার দায় আছে 14,000 টাকা, তাহলে 14,000 টাকা যদি আমরা বাদ দেই তাহলে তার মূলধন হচ্ছে আমাদের 51,000 টাকা। এটি গেল আমাদের 1 তারিখের প্রভাব। এরপরে কি বলছে দেখো, 17 তারিখ। 17 তারিখে কি আছে? বেতন প্রদান 6,000 টাকা। এই বেতন প্রদান 6,000 টাকা, বেতন প্রদানের ফলে কি হয়? বেতন প্রদানের ফলে একটা প্রতিষ্ঠানের আমাদের ব্যয় হয় এবং ব্যয়ের ফলে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণ কমে যায়। এবং সবসময় মনে রাখবে, যদি নগদ তহবিলের পরিমাণ কমে যায়, এই নগদ তহবিল কোথা থেকে কমবে? আমাদের তো এই সমীকরণ থেকেই প্রভাব পড়বে, এই লেনদেনটার প্রভাব এই সমীকরণেই পড়বে। তাহলে যদি বেতন দেই তাহলে আমরা বলতে পারি যে নগদ টাকা অবশ্যই নগদে দিয়েছি, তাহলে নগদ টাকা তার কমে যাবে। তাহলে কি অন্য কোনো সম্পদ, এই 3টে সম্পদের উপর কোনো প্রভাব পড়বে না? ব্যাংক, আসবাবপত্র, বিনিয়োগ, এর ওপর কোনো প্রভাব পড়বে না, প্রদেয় হিসাবের ওপরও কোনো প্রভাব পড়বে না। তাহলে এই বেতন নগদে প্রদানের ফলে তার কি হবে? নগদ টাকা কমবে এবং ব্যয় হওয়ার ফলে তার যে মূলধন আছে 51,000 টাকা, এই মূলধনের পরিমাণও তার কমে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রভাব দেখাবো? এভাবে আমরা নগদ থেকে এই যে 6,000 টাকা বিয়োগ করে দেখাবো এবং তার মূলধন থেকে 6,000 টাকা বিয়োগ দেখাবো। এরপর কি বলছে? 22 তারিখ। 22 তারিখে দেখো কি বলছে, যে নগদে পণ্য ক্রয় 4,000 টাকা। তাহলে নগদে পণ্য ক্রয় 4,000 টাকা হলে কি হবে? তাহলে নগদ যখন উনি পণ্য ক্রয় করছেন, একইভাবে পণ্য ক্রয় প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে নগদে পণ্য ক্রয়ের ফলে এই বেতন প্রদানের মতোই অনুরূপ ঘটনা ঘটেছে। তাহলে বেতন প্রদানের ফলে যেমন নগদে পণ্য ক্রয়ের ফলে কি হবে? তার এই নগদ টাকা থেকে কমে যাবে, যেহেতু ক্রয় করলে আমাদের প্রতিষ্ঠান নগদ টাকা প্রদান করতে হবে। তাহলে নগদ টাকা আমরা কমিয়ে দেব 4,000 টাকা এবং এই 4,000 টাকা কি হবে? সেমভাবে এই 4,000 টাকা মূলধন থেকেও তার কমে যাবে। তাহলে আমরা কি করব? 22 তারিখে ওনার নগদ টাকা 4,000 টাকা কমে যাবে এবং মূলধনও তার 4,000 টাকা কমে যাবে। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে 30 তারিখ 10% সুদে বিনিয়োগ করা হলো। এখন 10% সুদে বিনিয়োগ করা হলো, এই বিনিয়োগ কি? একটা প্রতিষ্ঠানের সম্পদ, কোথাও উনি বিনিয়োগ করছেন যেখান থেকে তিনি 10% হারে সুদ পাবেন। তাহলে এই বিনিয়োগের জন্য আমরা এখানে একটা পৃথক কলাম আগেই অঙ্কন করে নিয়েছি। তাহলে যখন বিনিয়োগ করছে ওনার সম্পদ পাশে এই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এই বিনিয়োগটা উনি কোথা থেকে করছেন? এই বিনিয়োগটা উনি অবশ্যই প্রতিষ্ঠানের নগদ টাকা থেকে করেছেন। ওনার যে নগদ টাকা ছিল, এই নগদ টাকা থেকেই উনি 20,000 টাকা এক জায়গায় বিনিয়োগ করেছেন। তাহলে বিনিয়োগ তার বাড়বে এবং অপরপক্ষে কি হবে? তার কি নগদ তহবিলের পরিমাণ কমবে। তাহলে দেখো, বিনিয়োগ 10,000 টাকা, 20,000 টাকা ওনার বৃদ্ধি পেয়েছে এবং এখান থেকে তার নগদ তহবিলের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রথম বন্ধনীগুলো দ্বারা বিয়োগ চিহ্ন অর্থাৎ মাইনাস বোঝানো হয়েছে এবং সামনে কোনো কিছু নাই, তার মানে এটাকে যোগ ধরা হয়েছে। এখন কি করতে হবে? এখন আমাদের করার বিষয় হচ্ছে এই 30,000, এখানে দেখো নগদের ঘর, আমাদের এতগুলো অঙ্ক এই পুরো সমীকরণটি সম্পাদন করে দেখতে হবে এই সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদ যত হয়েছে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করে তত হয়েছে কিনা।
তাহলে সম্পদ আমরা কিভাবে দেখব? দেখো 30,000 থেকে 6,000, 4,000 এবং 20,000 এগুলো আমাদের কি হবে? বিয়োগ হবে। 30,000 থেকে 6,000 বিয়োগ, তার থেকে আবার 4,000 বিয়োগ, আবার 20,000 বিয়োগ। তাহলে বিয়োগ করলে এখানে আমাদের কিছুই থাকে না। এবং ব্যাংক থেকে দেখো ব্যাংকের 20,000 20,000ই আছে, আসবাবপত্র 15,000 15,000ই আছে, এবং বিনিয়োগ 20,000 এই বিনিয়োগ 20,000ই আছে। তাহলে আমাদের এই তাহলে এখন 20,000 15,000 এবং 20,000 এটি তিনটি সম্পদ হচ্ছে আমাদের। নগদ তহবিল যা ছিল তা পুরোটাই আর নাই, সব কিছু করার পরে শেষ হয়েছে, এবং এগুলো কিছু হয়নি, এগুলো বাড়েওনি এবং কমেওনি, যার ফলে এগুলো ঠিক আছে। তাহলে এই তিনটে সম্পদ যোগ করলে হয় আমাদের টাকার পরিমাণ 55,000 টাকা। এখন দায় দেখি। দায় ছিল আমাদের শুরুতে 14,000 টাকা, কোনো দায় পরিশোধ করা হয়নি এবং 14,000 টাকাই আছে। তারপরে কি? মূলধন ছিল আমাদের 51,000 টাকা, এখান থেকে 6,000 এবং 4,000 টাকা নগদে ব্যয় হওয়ার কারণে আমাদের এখানে আছে 41,000 টাকা। তাহলে 14 আর 41 যোগ করলে হচ্ছে আমাদের 55,000 টাকা। এখানে আমাদের বুঝিয়ে দিয়েছি যে 55,000 আমাদের সম্পদ, 55,000 টাকা, এবং দায় এবং মালিকানা সত্ত্ব 14 আর 41 55। এটি হচ্ছে কি আমাদের হিসাব সমীকরণ।